গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। সেই নির্বাচনে ভোটার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রার্থীও ছিলেন সেই প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা। এখানে যারা ভোট দিয়েছেন তারা সকলেই জ্ঞানী এবং সচেতন, আর যারা প্রার্থী ছিলেন তারাও ছিলেন মেধাবী এবং জ্ঞানী। এই মেধাবী জ্ঞানীদের মধ্যে সর্বোত্তম জ্ঞানী, সর্বোত্তম মেধাবী, নম্র, ভদ্র এমনটা দেখে বা নেতৃত্বের গুণাবলী দেখে মূলত সাধারণ ভোটাররা গতকাল ভোট দিয়েছেন এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যেটি শিবির সমর্থিত, তাদের ভূমিধস বিজয় হয়েছে। এই বিজয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এটি যদি আপনি পর্যালোচনা করেন তাহলে অনেক কিছুই আপনার সামনে ফুটে উঠবে। এখন ঘটনা হচ্ছে, এই যে ডাকসু নির্বাচন সেটি কেমন হয়েছে, বলা যায় যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অত্যন্ত চমৎকার এবং উৎসবমুখর পরিবেশে ভোট প্রয়োগ হয়েছে, ভোট গণনা হয়েছে এবং ফলাফল সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে নানান অভিযোগ তোলা হয়েছিল, কিন্তু তারা ফলাফল ঘোষণার পরে আর তেমন রিয়েক্ট করছে না। এটি হয়তো গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশে রক্ত ছাড়া কিংবা সংঘর্ষ ছাড়া, মারামারি ছাড়া, শারীরিক নির্যাতন ছাড়া ভোট আমরা তেমন একটি দেখিনি। এই প্রথম হয়তো আমরা সেটি দেখলাম এবং খুবই আশান্বিত হলাম যে বাংলাদেশের গণতন্ত্র আবারও তার মূল যে লাইন আছে সেটিতে ফিরে এসেছে। যেভাবে লাইনচ্যুত করা হয়েছিল সেটি ফিরে এসেছে। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই নির্বাচনে প্রায় ৮০% শিক্ষার্থী তারা ভোট দিয়েছেন। এই কারণে বলতে হয় যে ছাত্রলীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে ছাত্রলীগ যদি অপ্রাসঙ্গিক হতে পারে, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রাসঙ্গিকতা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং আওয়ামী লীগ, ছাত্রলীগ নিয়ে যাদের চিন্তা ছিল যে তাদের নির্বাচনের বাইরে রাখলে নাকি বাংলাদেশের গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হবে, তাদের জন্য এই মেসেজ যে আসলে সেটি সঠিক নয়। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কিংবা তাদের অঙ্গ সংগঠন এখন বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। এখন আসি এই যে ফলাফল, সেটিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা কিভাবে বিজয়ী হলো। মূলত এখন মানুষ কি দেখে? নম্রতা, ভদ্রতা, বিনয়ী এবং অহংকার মুক্ত। যারা অহংকার মুক্ত, যারা বিনয়ী, যারা ভদ্র, তাদেরকে মানুষ পছন্দ করবে। পূর্বের ন্যায় ট্যাগিং এর রাজনীতি কিংবা অহংকার দেখিয়ে কাউকে অপদস্থ করার অপরাজনীতি, এসব মানুষ আর পছন্দ করে না। গলা ফাটিয়ে চেঁচিয়ে নির্বাচনে ভোটারকে আকৃষ্ট করা সম্ভব না। এসব খেয়াল করতে হবে সবাইকে। এবং আমরা এও জানি যে এই যে বিগত ফ্যাসিস্টের আমলে যে সকল বয়ান আমরা দেখতে পেয়েছিলাম, সেগুলোর পুনরাবৃত্তি হয়েছিল। সেটিরও একটি কারণ হতে পারে ছাত্রদলের জোটের এই পরাজয়ের কারণ হতেও পারে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঐক্যজোট জিতলো কিংবা শিবির সমর্থিত প্যানেল জিতলো, সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কিন্তু কেন ছাত্রদল পরাজিত হলো এটি নিয়েও পর্যালোচনার যথেষ্ট প্রয়োজন রয়েছে। বিএনপির আগামী দিনের রাজনীতিতে তারা যদি সরকার গঠন করতে চায়, তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে কেন তাদের ছাত্র সংগঠনের এমনটা পরাজয় বরণ করতে হলো। কারণ খুঁজে খুঁজে বের করতে হবে। এবং সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সারা বাংলাদেশের বিএনপির রাজনৈতিক অবস্থান এবং নিজেদের কুন্দলের পাশাপাশি তাদের যে কিছু কিছু নেতাকর্মীদের অপকর্ম, যা ইতোমধ্যে জনাব তারেক রহমান তাদেরকে বহিষ্কার করেছেন কিংবা বিএনপি বহিষ্কার করেছে, এসব বিষয় এবং সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তাদেরকে আরেকটু ভালো করে বিশ্লেষণ করতে হবে। এবং ছাত্র শিবির তারা যে বিজয় অর্জন করেছে, এটার পরে যদি এই বিজয় অর্জনের পরে যদি তারা নিজেদেরকে এই আধিপত্যের জায়গা থেকে বিবেচনা করে কিংবা এই ভূমিদোষ বিজয়ের কারণে অহংকারী হয়ে ওঠে, তাদেরও পরাজয় এভাবেই হবে। সুতরাং ভূমিদোষ বিজয় বলেন আর যারা পরাজিত হয়েছেন সকলকেই এক ধরনের সহাবস্থানে আসতে হবে
এবং নিজেদের ভুল ত্রুটি এবং নিজেদের কার্যক্রম এগুলো নিয়ে পর্যালোচনা, আত্মসমালোচনা করতে হবে। আত্মসমালোচনা ছাড়া, পর্যালোচনা ছাড়া কোনো অবস্থাতেই বর্তমান সময়ে টিকা যাবে না। কে কত সালে কত ভোট পেয়েছে, কিংবা বিগত কোন আমলে কোন সরকারের কোন নেতা কত ভোট পেয়েছেন, এগুলো এখন বিবেচ্য বিষয় নয়। এখন বিবেচ্য বিষয় হচ্ছে কে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধারণ করে, কে 24-এর গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে, এবং কে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে, বাংলাদেশের মানুষের সঙ্গে কে ভালো ব্যবহার করবে, কে নম্র ভদ্রভাবে কথা বলবে, কে মেধাবী এবং কে জ্ঞানী, এসব বিবেচনা করে এখনকার সচেতন নাগরিকরা ভোট দেবে। বিশেষ করে যুব সমাজ, তারা এই যে এই হই হুল্লোড় কিংবা হুমকি ধমকি অহংকার এসব আর আগের মতো পছন্দ করে না। আগে স্লোগান হতো একটা একটা, এটা দর ওটা দর, জবাই কর, তারপরে দেশ ছাড়া কর, রাজাকার, পাকিস্তান, আলবদর, ইন্ডিয়া, আমেরিকা, অনেক কিছু। এখন মানুষ এসব পছন্দ করে না। এর একদম উদাহরণ হচ্ছে এই ডাকসু নির্বাচন। এখন মানুষ পছন্দ করে আপনি কে, আপনি কি করতে চান, আপনার মধ্যে কতটুকু নৈতিকতা আছে, আপনার মধ্যে ভদ্রতা কতটুকু আছে, এসব বিবেচনা করবে। আপনি অন্যকে ভোট না দেওয়ার জন্য যতটুকু না সময় ব্যয় করবেন, তার থেকে নিজেকে সময় দিন, নিজেকে তুলে ধরার চেষ্টা করুন জনগণের কাছে। তাহলে এই ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও আপনার অবস্থান ভালো হবে। সেটি হোক সে বিএনপি প্রার্থী, হোক জামায়াতের প্রার্থী, হোক অন্য দলের প্রার্থী। প্রার্থীদেরকে নিজেদের নৈতিকতাকে আরো ডেভেলপ করতে হবে, নিজের কথাবার্তা আরো ডেভেলপ করতে হবে। এমন না যে অন্যের গীবত গেয়ে কিংবা অন্যকে দমিয়ে রাখার জন্য তার পেছনে লেগে সময় বিনষ্ট করাবেন, এটি ঠিক না। আমরা দেখেছি ডাকসু নির্বাচনে প্রার্থীরা, বিশেষ করে এই যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা কিছুটা এটি থেকে সরে আসছে বিধায় তাদেরকে মানুষ, শিক্ষার্থীরা ভোট দিয়েছে। কিন্তু অন্যান্য প্রার্থীরা কাকে ভোট দেবেন না সেটা নিয়ে তারা বেশি গবেষণা করেছে, বেশি প্রচার প্রচারণা চালিয়েছে, কিন্তু নিজেকে কেন ভোট দেবে এটির প্রচার প্রচারণা খুবই কম হয়েছে। এই সার্বিক বিবেচনায় মূলত বলতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচন বলেন কিংবা আগামী রাজনীতি বলেন, সেখানে নিজেদের ভদ্রতা, নিজের নৈতিকতাকেই একমাত্র হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে। অন্যের ভুল ত্রুটি, অন্যের গীবত, এসব থেকে দূরে আসতে হবে। আর জাতীয় সংসদ নির্বাচনে কিংবা আগামী রাজনীতিতে ডাকসু কতটুকু প্রভাব ফেলবে সেটি বিবেচনা করবে ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, তাদের কার্যক্রম, তাদের কার্যকলাপ এবং তাদের এই যে প্রতিশ্রুতি দিয়ে, যে সকল প্রতিশ্রুতি দিয়ে তারা বিজয়ী হয়েছেন, সেগুলোর কতটুকু তারা পরিপূর্ণ করতে পারেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।